टीएमसी पार्टी जो बीजेपी के लिए रास्ता बना रही है। দর্শক, আসামের পর এবার বাংলার মাটিতেও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ঢাল হিসেবে ব্যবহার করে এক নজিরবিহীন ভোট কারচুপির অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে। তৃণমূল সুপ্রিমের দাবির সাথে সুর মিলিয়ে আজ পুরো ভারত জুড়েই এই প্রশ্ন উঠছে যে বাংলার বুক থেকে কি সত্যি 100টির বেশি আসন সুকৌশলে ছিনতাই করা হয়েছে? মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গের বুকেও একই নগ্ন জালিয়াতির চিত্রনাট্য মঞ্চস্থ হতে যাচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে তুমুল ঝড়। ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী গতকাল যে বিস্ফোরক টুইটটি করেছেন তা যেন আক্ষরিক অর্থে জ্বলন্ত বাংলার বুকে আস্ত এক ব্যারেল বারুদ নিক্ষেপ করেছে। অত্যন্ত সোজা এবং কড়া ভাষায় তিনি নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীকে এই জালিয়াতির দায়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন কতটা চাঞ্চল্যকর হয়ে উঠেছে ভারতের বিধানসভা নির্বাচন কেন্দ্রিক। অবশেষে পদত্যাগ করবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাকি লাখো মুচুল্লি নিয়ে রাজপথে নামার ঘোষণা দিলেন। আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় স্ক্রিনের পর্দায়। क्योंकि अगर टीएमसी ने अपना काम किया होता, आपको रोजगार दिया होता, আর এর ফলেই পশ্চিমবঙ্গের এই নির্বাচন এখন আর নিছক কোনো রাজ্যের সরকার বদলের খেলায় আটকে নেই। এটি এখন পুরো ভারতের গণতান্ত্রিক ও সাংবিধানিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক চূড়ান্ত এবং ভয়ঙ্কর লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে যখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের শিবিরে চলছে চরম বিজয় উল্লাস, ঠিক তখনই কালীঘাটের রুদ্ধদ্বার বৈঠক থেকে আহত বাঘিনীর মতো এক সর্বনাশা হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত বজ্রকঠিন ভাষায় দেশবাসীকে জানিয়ে দিয়েছেন, জালিয়াতি করে জোরপূর্বক আসন দখল করে কেউ যদি মনে করে যে তিনি ভয় পেয়ে রেজিগনেশন দিয়ে দেবেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। তিনি কোনো মতেই পদত্যাগ করবেন না, কারণ তার দল এই নির্বাচনে হারেনি। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। ভারতের রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনো এমন রুদ্ধশ্বাসকর এবং চরম বিপজ্জনক সাংবিধানিক সংকট তৈরি হয়নি। গতকাল 6 মে বুধবার আইন অনুযায়ী গত রাতে শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ। কিন্তু মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্তে অনড় থাকায় এখন প্রশ্ন উঠছে, ভারতের সংবিধান এই চরম অচল অবস্থা নিয়ে আসলে কি বলছে। চলুন আইনের সেই জটিল গোলক ধাঁধাটি একটু সহজ করে বিশ্লেষণ করা যাক। নিয়ম অনুযায়ী প্রতিটি নির্বাচনের পর রাজ্যপাল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের বিধায়কদের মূল্যায়ন করে মেজরিটি দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো মুখ্যমন্ত্রী যদি সভার সদস্য না হন, তবে তাকে 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হয়। ঠিক যেভাবে 2011 সালে এবং 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। অর্থাৎ 6 মাসের এই আইনি রক্ষা কবচ তার খুব ভালো করে জানা আছে। কিন্তু এবারের হিসাব সম্পূর্ণ ভিন্ন। তৃণমূল যেহেতু মেজরিটি পায়নি, তাই তিনি কোন জাদু বলে নবান্নর চেয়ার ধরে রাখছেন। সংবিধানের 164 এর 1 অনুচ্ছেদ অনুযায়ী একজন মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টি সাপেক্ষে নিজ পদে অধিষ্ঠিত থাকবেন। And India is a democratic country. It's a matter of shame to block a commission. আইনি বিশ্লেষকদের মতে রাজ্যপালের এই সন্তুষ্টি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিদের আস্থার উপর নির্ভরশীল। অর্থাৎ যার কাছে ম্যাজিক ফিগার আছে, রাজ্যপাল তাকেই ডাকতে বাধ্য। এর পাশাপাশি 172 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 6 মে এর পর বর্তমান সরকারের আর কোনো মেয়াদ থাকছে না। আইনের এই রূঢ় বাস্তবতা বলছে, মুখ্যমন্ত্রী গত রাতের মধ্যে পদত্যাগ না করায় রাজ্যপাল তার একচ্ছত্র ক্ষমতা বলে পুরো মন্ত্রী পরিষদকে সরাসরি বরখাস্ত করার আইনি এখতিয়ার রাখেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি জেনে বুঝেই বরখাস্ত হওয়ার মতো এই চরম অপমানের দিকে এগিয়ে যাচ্ছেন? মোটেও না। রাজনীতির এই প্রবীণ খেলোয়াড় মূলত এক ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক দিয়েছেন। তার আসল নিশানা রাজভবন নয়, বরং তার টার্গেট হলো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। বরখাস্ত হওয়ার আগেই যদি তিনি উচ্চ আদালতে অকাট্য প্রমাণ সহ সাবমিট করতে পারেন যে ইভিএম এ ভয়ঙ্কর ম্যানিপুলেশন হয়েছে এবং নির্বাচন কমিশনের মদদে 100টি আসন চুরি করে বিজেপিকে জেতানো হয়েছে, তবে আদালত পুরো নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত বা
বা বাতিল করে দিতে পারে। আর যদি সত্যি আদালত জালিয়াতির প্রমাণ পেয়ে পুনরায় নির্বাচনের নির্দেশ দেয়, তবে বিজেপির সাজানো তাসের ঘর এক মুহূর্তেই ধসে পড়বে। মমতা মূলত আইনি প্যাচ দিয়ে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে ঝুলিয়ে দিতে চাইছেন। ভারতের আদালত যেহেতু স্বাধীন এবং নিরপেক্ষ, তাই এই আইনি লড়াইয়ের আগেই পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হয়ে গেছে এক নারকীয় তাণ্ডব। ফলাফল ঘোষণার সাথে সাথেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চরম শিউরে ওঠার মতো খবর আসতে শুরু করেছে। বিজেপির ক্যাডার বাহিনী বিজয়োৎসবের নামে রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে। সংখ্যালঘু মুসলিমদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে শুরু হয়েছে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ। তৃণমূল কংগ্রেসের অসংখ্য পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং কর্মীদের নির্মমভাবে মারধর করা হচ্ছে, যেখানে প্রশাসন এবং পুলিশের একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বাংলার মুসলিমরা আজ এক চরম বিভীষিকাময় অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারছে, শুভেন্দু অধিকারীর মতো একজন কট্টরপন্থী নেতা যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন, তবে এই ভাঙচুর শুধু একটি ট্রেলার মাত্র। এরপর তাদের উপর নেমে আসবে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের সেই ভয়ঙ্কর খড়গ। তাদের ভিটেমাটি এবং নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের রাষ্ট্রহীন শরণার্থীতে পরিণত করা হতে পারে। আর ঠিক এই চরম মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের কারণে নিজের ভোট ব্যাংক রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটি নিয়েছেন। তিনি যদি গতরাতে নীরবে নবান্ন ছেড়ে দিতেন, তবে অন্ধকারের সুযোগ নিয়ে রাজ্য জুড়ে শুরু হতে পারত একতরফা সাম্প্রদায়িক নিধন। তাই তিনি এক ইটের জবাব পাত্রে দেওয়ার প্রস্তুতি নিয়ে কর্মীদের রাজপথ দখলে রাখার নির্দেশ দিয়েছেন এবং মোদী বিরোধী ইন্ডিয়া জোটকে এক সুতোয় গাঁথছেন।